কাজ আছে, করতে পারবে? আমি বলি কি কাজ? বলে নাইট কাজ করতে হবে। আমি বলি নাইট কাজ? কি নাইট কাজ? আম্মা আমাকে প্রশ্ন করে, তুই কালকে রাত্রে কই ছিলি? আমি আমি বলি কি, কেন? আমি কাজে ছিলাম। না, সমাজের লোকজনের কথা চিন্তা করতেছ? কই 4-5 দিন জানি না খাওয়া ছিলাম, কেউ আসছে, কেউ বলছে যে 1 কেজি চাল নিয়ে খান? আমার কাছে মিথ্যাটা বলতাম, আমার কাছে তো সত্যি বলতে পারতাম না যে এটা আমি, এই টাকাটা আমি কোত্থেকে আনছি, কিভাবে আনছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি লাইফের আরও একটি অনন্য এপিসোডে। দিস এপিসোড ইজ প্রেজেন্টেড বাই UNAIDS in association with the network of PLHIV NOP+. এটা খুব বিশেষ একটা এপিসোড, এবং বিশেষ এপিসোড এই কারণেই বলছি যে অলরেডি আমরা একটা এপিসোড প্রচার করেছি UNAIDS-এর সহযোগিতায়। 4টি এপিসোড আমরা লাইফে করছি, তার মধ্যে এটি একটি এপিসোড। আমি প্রথম এপিসোডটাতে বলেছিলাম যে আমার জীবনের স্বপ্ন ছিল এরকম একটা এপিসোড করা, এবং সেকেন্ড এপিসোডে এসেও আমার ঠিক একই রকমের অনুভূতি হচ্ছে। আপনার নামটা একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। ইসলাম। আমার নাম শাওন। শাওন, বয়স কত এখন আনুমানিক? আমার বয়স আনুমানিক 30 হবে। এবং আপনারা ওকে দেখে শুনে বুঝতেই পাচ্ছেন যে ও ট্রান্সজেন্ডার, আমরা যেটাকে রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গ বলি, তৃতীয় লিঙ্গের একজন। তো শাওন, আমরা শুরু করি। আমি খুব গরিব ঘরের সন্তান। আমার বাবা সরকারি ব্যাংকে চাকরি করে। এটা আপনি বুঝতেন কখন? মানে ছোটবেলাতে যে আপনি কি বুঝতেন যে আপনারা গরিব? কোনো ঘটনা কি আছে? না, মানে একেবারে যে মানে খুব বড় লোকদের বাড়ি থাকে, গাড়ি থাকে, আমাদের তো সেরকম ছিল না। আমরা ভাড়া বাড়িতে ভাড়া থাকতাম। কোথায় এটা? ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে। তো আমরা তখন 2 ভাই ছিলাম। আমার বাবা পরে আরেকটা বিয়ে করে। আচ্ছা। তো সেই ঘরে আমার ভাই বোন হয়, মোট 6 ভাই বোন। মায়ের সাথে আমার খুব মিল ছিল, বাবার কাছ থেকে একটু দূরে থাকতাম। দূরে থাকতে এই কারণে বাবা আমার অনেক কিছু পছন্দ করতো না। আমি একটু মেয়েদের সাথে খেলা করি বেশি। হ্যাঁ, তারপর মেয়েদের মতো কাপড় পরতাম, আমার মায়ের কাপড় পরতাম। পাশের বাসার যে প্রতিবেশী ছিল, ওনার একটা ছোট একটা মেয়ে ছিল, ওই মেয়েটার কাপড় পরতাম, এই জন্য বাবা আমার উপর খুব রাগ করতো, মাঝে মধ্যে খুব রাগ করতো। কোন ক্লাসে পড়তেন তখন আপনি? আমি তখন স্কুলে যান নাই? না, স্কুলে যাইনি, স্কুলে ভর্তি হইনি তখনও। ওকে। আমার মা যখন ছোটবেলা একটা নতুন শাড়ি কিনতো, আমাকে আমার আব্বা কিনে আনতো মায়ের জন্য, তখন আম্মাকে আমি বলতাম শাড়িটা দাও না মা, আমি পরি। তখন বাবা খুব রাগারাগি করতো আমার সাথে, যে ছেলে মানুষ, ওকে কেন শাড়ি পরাও, ও কেন শাড়ি পরে। তো তখনই বুঝতে পারতাম যে বাবা আমাকে এতটা খুব বেশি পছন্দ করেন না। আচ্ছা। করতো না। স্কুলে ভর্তি হই, তখন যেন আমার মধ্যে মেয়েলি ভাবটা আরেকটু বেড়ে যায়। হ্যাঁ, বেড়ে যায়। তো আস্তে আস্তে যখন বড় হই, আমার বাবা তখন অলরেডি একটু বিয়ে করে। এই বিয়ে করার কি কোনো বিশেষ কারণ ছিল যেটা আপনি বুঝতে পেরেছিলেন ছোটবেলাতে? কোনো বিশেষ কারণ ছিল নাকি হুট করেই জানতে পারেন? না, হুট করে জানতে পারি যে আমার বাবা আরেকটা বিয়ে করছে। আচ্ছা। তা আমার আম্মাও জানে না এটা, আমার আম্মা পর জানতে পারে। কিন্তু বিয়ে করার পর আমাদের প্রতি এতটা মানে খেয়াল করতো না, আমার আম্মার এত খেয়াল রাখতো না, বা আমাদের এত খেয়াল রাখতো না। মাঝে মধ্যে আসতো আমাদেরকে বাজার করার জন্য, আমার হাতে টাকা দিয়ে আবার চলে যেত। তখন আপনি কোন ক্লাসে? তখন আমি 2-3-তে পড়ি এরকম। তা আম্মা কোনোভাবে আমাদের সংসারের খরচটা ম্যানেজ করতো। ম্যানেজ করতো। তো বাবা অনেকদিন যাবত আমাদের এখানে আসে না, আমাদের খোঁজ খবর নেয় না। তা আম্মা খোঁজ নেওয়া শুরু করে, আমার বাবার ব্যাংকে ওখানে লোক পাঠায়, খোঁজ নেওয়া শুরু করে। তো দেখে আব্বা ওখান থেকে পোস্টিং হয়েছে অন্যখানে, কিন্তু আমাদেরকে কিছু জানানো হয়নি। বাবার খোঁজ বের করার পর আমার বাবাকে বলে যে আপনি যে চলে গেলেন, আমাদের সংসারের খরচ দেখাশোনা করবে কে? আমি তখন 4-5 বড় হয়েছে, এখন আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মেয়েদের মতো হাঁটা চলা করা, মেয়েদের মতো কথা বলা, মেয়েদের কাপড় পরা, এটার জন্য আব্বা আমার সাথে খুব রাগারাগি করা, আমাকে মাঝে মধ্যে মারধর করে। আমি এরকম করি জন্য, তোর জন্য মহল্লার মধ্যে থাকা যায় না, মহল্লার মধ্যে হাঁটা যায় না। অমুক আমাকে বলে আপনার ছেলে এমন করে, আপনার ছেলে মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো হাঁটাচলা করে, মেয়েদের কাপড় পরে মহল্লার মধ্যে
আমি যখন স্কুলে পড়তাম, স্কুলের ছেলেরা আমাকে খুব ডিস্টার্ব করতো, আমাকে বাজে মন্তব্য করতো। কেউ হিজড়া বলে ডাকতো, কেউ ছাইয়া বলে ডাকতো, কেউ বলতো হ্যাঁ। হুম। তো টিচারদের কাছে বিচার দিলে টিচাররা কিছু বলতো না, বললো থাক, তুমি কিছু বললো না, চুপ করে থাকো। মানে এই জন্য আমি ক্লাসে এসে সবার লাস্ট বেঞ্চে বসে থাকতাম, যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে। ও খুব একটা বেশি পড়াশোনা করতে পারিনি এই ডিস্টার্বের জন্য। বাবা তার ওই সংসারের প্রতি একটা আকর্ষণ বেশি, আমাদের এত খোঁজ খবর রাখতো না। তা আমি, আমার মা, আমার ভাই আছে, একটা বড় ভাই আছে। আমার বড় ভাইটা আবার একটু অন্য টাইপের, বলতে ও ছাদ থেকে পড়ে গিয়ে ওর হাত পা ভেঙে গেছে। ও কোনো কাজ করতে পারে না ভালো, ও ভারী কোনো কাজ করতে পারে না। ওর এক হাত আর এক পা ভাঙা। কারণ আমার ফ্যামিলির মধ্যে স্বাবলম্বী বলতে আর কেউ নেই আমি ছাড়া। তা আমিও তো সেরকম কোনো কাজ জানি না, বা সেরকম কোনো কাজ আমি শিখি নাই। পড়াশোনা তো ঠিক মতো হয়নি। কি করব, চাকরি বাকরি নেই। তো বাবা মাঝে মধ্যে আসতো, এসে আম্মার সাথে খুব রাগারাগি করতো, ঝগড়া করতো, মারধর করতো। তোর ছেলে পড়াশোনা করে না, কাজকর্ম করে না, আমি কি বৈশা বৈশা খাওয়ামো? আমার তো তোর টাকা পয়সা নেই যে আমি বৈশা বৈশা খাওয়ামো। আমার সামনে আমার আম্মাকে মারতো, খুব খারাপ লাগতো। তখন ভাবতাম যে আমি কি করব, আমি তো কোনো কাজই তো আমি জানি না, বা কোনো কাজ আমি শিখিনি, আমি কি করব? তো এইভাবে অনেকদিন কাটলো, অনেকদিন কাটলো, অনেকদিন কাটলো। আমার একজনের সাথে পরিচয় হয়, সে আমার মতোই, মানে আমার এলাকাতেই ছিল, হুম। কিন্তু আমি ওর সাথে কখনো মানে কথা বলি নাই। আচ্ছা, ওকে খুব ভয় পাইতাম তখনও। শাড়ি পরে থাকতো। মানে আপনার চেয়ে বয়সে বেশি বড় ছিল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। খুব বড় ছিল। পরিচয়টা হলো যে আমি মেয়েদের মতো হাঁটাচলা করি, হুম। হ্যাঁ। তো এটা দেখে ওরা আমাকে ডাক দিছে, আমাকে ডাক দিছে, "এই তুমি কোথায় থাকো?" আমি বললাম, "আমি যে এই পাশেই থাকি।" "কি করো তুমি?" আমি কই, "না, আমি এখন কোনো কিছু করি না, তবে একটা চাকরির দরকার, একটা কাজের দরকার। আমার ফ্যামিলি খুব কষ্টে আছে, আমার মা।" তখন বয়স কত আপনার? তখন আমি 5-6-এ, 5-6-এ হ্যাঁ, পড়েন, আচ্ছা। হ্যাঁ, 5-6-এ। হুম। তো বললো, হ্যাঁ, একটা হ্যাঁ, কাজ আছে, করতে পারবে? আমি বলি, কি কাজ? বলে, নাইট কাজ করতে হবে। আমি বলি, নাইট কাজ? কি নাইট কাজ? আমি তো রাত্রে ঘর থেকে বের হতে পারি না, বা আমাকে এরা রাত্রে ঘর থেকে বের হতে দিব না। তো নাইট কাজ করবো কিভাবে? বলে যে নাইট কাজ যদি করতে পারো আমার সাথে কথা বললো, এসে যে সামনে আমার বাসা। তো হুম। ওর বাসায় নিয়ে গেলো, ওর বাসা দেখা হলো আমাকে। তো আমি তখন বাসায়, ঢাকাতেই আপনারা? হ্যাঁ, ওকে। ঢাকাতে। আমি হুম। ছোটবেলা থেকে ঢাকাতে বড় হয়েছি। হুম। উম, তো আমার মাকে আমি বলি নাই কিছু, যে এরকম লোকের সাথে আমার কথা হয়েছে বা পরিচয় হয়েছে। হাট বাজারের সমস্যা, আমাদের ঘর ভাড়ার সমস্যা। তো এখন আমার বাবাও এরকম করতেছে, আমার ভাইটাও মানে কাজকর্ম করতে পারে না। এখন আমি কি করব ভাবতেছি। তো আমার মাথায় আসলো যে ওই লোকটা যে আমাকে বললো যে নাইট কাজ আছে, নাইট কাজ করা যাবে। তো কি কাজ, ওনার সাথে গিয়ে আমি কথা বলি। তখনও তো আপনি জানতেন না যে নাইট কাজ বলতে আসলে কি কাজ? নাইট কাজ কিচ্ছু জানতেন না? না, ওকে। কিছু জানতাম না। তারপর আমি ওনার সাথে গিয়ে কথা বলি, আপনি যে আমাকে বললেন নাইট কাজ, কিন্তু রাত্রে কাজ করতে হবে, কি কাজ? তারপর উনি বললো যে এই যে আমি শাড়ি কাপড় শাড়ি কাপড় পরে রাত্রে বের হই, সারা রাত্র বাইরে বাইরে ঘুরি। আর সকালবেলা আমার কাছে, সকালবেলা বাসায় এসে রেস্ট নেই, ঘুমাই। কিন্তু কি কাজ, আমি আবার প্রশ্ন করলে উনি আমাকে বলে, তুমি পারবা? আমি বলি, হ্যাঁ, আমি পারবো। ও বলল, ছেলেদের সাথে। আপনি তখন এই বিষয়টা সম্পর্কে জানতেন আগে থেকে যে এই জিনিসটা কি, বা যে সম্পর্কের মধ্যেও আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি অত অল্প বয়সে এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল? না, আমি তখন এটা জানতাম না। তখন এটা বোঝার মতো বয়স আমার হয়নি তখন। খারাপ কাজ করতে হবে, তা আমি বললাম, আমি তো কখনো এগুলো করি নাই। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। প্রথম একদিন বাসা থেকে না বলে রাত্রি রাত্রেবেলা বের হয়েছি ওর সাথে, বাসায় না জানি ওর সাথে নাইট কাজে বের হয়েছি। এখন কিভাবে বের হবো? আমার তো মেয়েদের কাপড় চোপড় নেই, মেয়েদের মতো থ্রি পিস যেগুলো, এগুলো আমি কখনো মানে পরছি খুব ছোটবেলা। বড় হওয়ার পর আমার এগুলো আর পরা হয়নি। এখন আমি কিভাবে
এখন ওর ব্যাগ থেকে আমাকে একটা জামা, একটা কামিজ, একটা সালোয়ার আর একটা ওড়না দিল পরার জন্য, বলে এগুলি পরো। তারপর এখন যে কলেজে কি মেকআপ দিয়ে আমাকে একটু সাজগোজ করলো। সাজগোজ করানোর পর আমাকে বললো যে আমার সাথে চলো। ওর সাথে গেলাম রাত্রে রাস্তায়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আবারও বলে নেই, এটা যে গল্প এখানে উপস্থাপন হচ্ছে তার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা আপনারা শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের গল্প নিয়ে মুভ করা খুব ডিফিকাল্ট এই কারণে যে এটা সব শ্রেণীর মানুষজনের এক্সেস আছে এই গল্পে। সব শ্রেণীর মানুষ এটা দেখবেন, ছোট বড় থেকে শুরু করে সবাই। এবং যেই কমিউনিটির একজন মানুষকে আমি এখানে উপস্থাপন করছি, তাদের জীবন আচরণ নিয়ে কথা বলা আমাদের সামাজিকভাবে এটা এক ধরনের তুচ্ছতাচ্ছিল্যের জায়গায় এবং একটা ধরনের ট্যাবুও মনে করা হয়। এটার পেছনে হয়তো কারণ আছে, যুগ যুগ ধরে এটাই চলে এসছে। এই জায়গাগুলোর একটা বড় পরিবর্তন হওয়া দরকার। আমাদের উদ্দেশ্য আছে, আমরা নিশ্চয়ই বলছি যে আজকের এই গল্পটা আমরা যে প্রচার করছি তার পেছনে একটা উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য। এই গল্পটা জানা আপনাদের জন্য জরুরি, কারণ আমরা বিশ্বাস করি আমরা একটা কোহেসিভ সোসাইটিতে বসবাস করি, সবাই মিলে ভালো থাকাটা খুব প্রয়োজন। এই যে কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকেও এখানে এসছে, তার মানে ওর লাইফ মানে সবার লাইফই একরকম না নিশ্চয়ই, কিন্তু এই কমিউনিটির মধ্যেও একজন মানুষ যাকে আমরা এখানে ফোকাস করছি, সে যদি অসুস্থ থাকে, সে যদি ভালো না থাকে, অসুস্থ বলতে আমি যেটা বোঝাচ্ছি তার যে লাইফ বিং, সেটাতে যদি সে ভালো না থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের সোসাইটিতে আমরাও কোনো না কোনোভাবে তার ওই ভালো না থাকা দ্বারা প্রভাবিত হব। এটাই স্বাভাবিক, কারণ সবাই মিলে একসাথে ভালো থাকতে হয়। এই কথাটা আমি এ কারণে ইন্টারাপ্ট করছিলাম যে একটু স্পেস দেয়া, এবং একই সাথে আপনাদেরকেও মনে করিয়ে দেয়া আমরা এমনভাবে গল্পটা এখানে উপস্থাপন করছি যে অনেকগুলো বিষয় আপনাদের নিজেদের জায়গা থেকে বুঝে নিতে হবে, কারণ আমরা খুব ওয়াইডলি, খুব নুডলি অনেকগুলো বিষয় এখানে প্রেজেন্ট করতে চাই না, এবং সেটা আমাদের ফেসবুক পলিসি বলেন, ইউটিউব পলিসি, সেই জায়গা থেকেও সম্ভব নয়। কিন্তু আজকের এই গল্পটা খুব 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 গুরুত্বপূর্ণ সবার জন্য, জানতে হবে, বাঁচার জন্য আমাদের জানতে হবে। আমি শুধু এতটুকুই বলতে চাই আপনাদের। কারোর সাথে যে ওই ধরনের সম্পর্ক করা যায় আমি এটা জানতাম না। টাকা দেয়, 100 টাকা দেয়। যে এই ধরনের সম্পর্ক, একটা মানুষের সাথে সম্পর্ক করা, সেটা একটা ভয়ঙ্কর রকম রিস্কের ব্যাপার, বা যে কোনো ধরনের একটা বিপজ্জনক ব্যাপার হতে পারে, হেলথ কিছু ইস্যু থাকে, এগুলো কি জানতেন? না, কিচ্ছু জানতেন না, এবং আপনাকে কখনো বলাও হয় নাই। বলা আপনার কি টার্গেট ছিল যে কিছু টাকা ইনকাম করে নিয়ে গিয়ে হ্যাঁ, বাসায় যাতে করে কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে পারি? বাঁচতে পারি, আমার ফ্যামিলি যাতে চলতে পারে, আমার মা আমার ভাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারে, এজন্য। সকাল হয়ে গেল, তো সকালে ওর বাসায় গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করলাম, হাত মুখ ধোয়ার পর, গোসল করার পর আমার ঘুম এসে পড়লো। আমি ওর বাসাতে ঘুমা গেলাম। এদিকে বাসা থেকে আমার খোঁজ নেওয়া শুরু করছে, আমি রাত্রে বাসায় যাইনি, কই আছি। আমার সারা পুরো মহল্লা আমার খোঁজ নেওয়া শুরু করছে, আমি কোথায় আছি, কার বাসায় আছি। শাওন বয়স কত ছিল আপনি বলছিলেন? ক্লাস 5-এ পড়েন ওই সময়টাতে আপনি, হ্যাঁ, তার মানে 5। বয়স সর্বোচ্চ হলো তো 10 থেকে 11 বছর। হ্যাঁ। এই 10-11 বছরে আপনার জানা মতে আপনাদের কমিউনিটিতে এরকম কোনো ছেলে মেয়ে কি আসে এই সব জায়গাতে? আপনি দেখেছেন কখনো আপনার জীবন দশায়? হ্যাঁ, আমি তখন দেখিনি, কিন্তু এখন আমার আমি যখন যে বয়সে আসছি, তা আমার চেয়ে এখন খুব কম বয়সে। আমি বললাম, এক বন্ধুর বাসায় ছিলাম, আমাকে সত্যি কথা বলতে পারিনি, মানে কিভাবে বলবো, আমার কাছে ভয় লাগতেছিল যে আমার মা এই ব্যাপারটা কিভাবে নিব বা আমাকে কি বলবো। বলছে, এক বন্ধুর বাড়িতে ছিলাম, ওর বাসায় এক আত্মীয় মারা গেছে, এজন্য ওর সাথে ওর বাসাতে ছিলাম, আম্মার সাথে মিথ্যা কথাটা বলছি। আম্মা বলছে, তো তা বাসায় এসে বলছোস, একবারও জানাইছোস? আমি বলি, রাত্র হয়ে গেছে, এজন্য বন্ধুর মাকে আসতে দেয় নাই আমাকে, এজন্য। যাই হোক, তো সেদিন রাত্রের যে টাকা হয়েছে, দু একদিন ভালো আমাদের
ফ্যামিলি চলতেছিল। তো মা জিজ্ঞেস করলো না যে টাকাটা তুমি কোথায় পেলা বা কিভাবে আসলো? আম্মাকে বলি নাই এই টাকা, আম্মাকে আমি দেখাইও নাই এই টাকা। যখন যা লাগতো আমি নিয়ে আসতাম না। তা আম্মা জিজ্ঞাসা করতো যে কে দিছে এগুলো। আমি বলতো যে আমার বন্ধুর মার বাসায় ছিলাম না, নাকি আমার বন্ধুর মা পাঠাইছে। মানে কি এই বাজার সদাই কিনতেন? হ্যাঁ, আমার কাছে মিথ্যাটা বলতাম। আমার কাছে তো সত্যি বলতে পারতাম না যে এটা আমি, এই টাকাটা আমি কোত্থেকে আনছি, কিভাবে আনছি। তারপর? প্রায় সময় ওর সাথে আমি রাত্রে বের হতাম। আ এর মধ্যে আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করতে লাগলো একদিন যে, "তুই প্রতিদিন রাত্রে কোথায় যাস? হ্যাঁ, কোথায় যাস? কি করস?" তখন আমি কি বলবো আম্মাকে? তখন আম্মাকে বলছি, "মা, একটা চাকরি পাইছি, ওই চাকরিটার নাইট ডিউটি করতে হয়।" তা আম্মা জিজ্ঞাসা করলো, "কি এমন কাজ? কি চাকরি যে রাত্রে ডিউটি? আর তুই তো এত বড় মানুষ না যে সারা জায়গায় কাজ করতে পারবি। কি চাকরি? আমি দেখবো কোন জায়গায় চাকরি কিনে দিচ্ছে, কার ধারাতে চাকরি পাইলি।" তা আম্মাকে বললাম যে এক বন্ধু বাবা চাচা আমাকে নিয়ে দিচ্ছে গাড়ি ঠিক করে, এটার নাম গ্যারেজ? গ্যারেজে। গ্যারেজে নাইট ডিউটি করেন? হ্যাঁ, তা আম্মা আর কিছু বলে না। আম্মা তো মনে করতেছে আমি আম্মার সাথে সত্যি কথা বলতেছি। এখানে একটা জিনিস একটু আপনাদের নোটিস করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, শাওনের যে বলার স্টাইল এটা কিন্তু খুব ন্যাচারাল, ওর ছোটবেলা থেকেই ওর একটু থেমে থেমে যায় বলতে গেলে। সো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। এই গল্পটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার জীবনে, খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবারই বলছি যে আমাদের জানা প্রয়োজন আমাদের বাঁচার জন্য। হ্যাঁ, ওকে। এরকম রাত্রে কাজ করতে করতে হঠাৎ করে একদিন আমাদের মহল্লার কে একজন আমাকে দেখে ফেলে রাত্রে, যে আমি রাত্রে বেলা মেয়েদের মতো শাড়ি চুড়ি পরে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। সে আমাকে চিনতে পারছে, আমিও তাকে চিনতে পারছি। তো সে তখন আমাকে কিছু বলে নাই, কিন্তু তারপর দিন সকালে আমি যখন বাসায় যাই, আম্মা আমাকে প্রশ্ন করে, "তুই কালকে রাত্রে কই ছিলি?" আমি আমি বলি কি, "কেন, আমি কাজে ছিলাম।" "না, মিথ্যা কথা বলতেছ তো আমার সাথে, কালকে রাত্রে কই ছিলি সত্যি করে বল।" আমি কি, "সত্যি আম্মা, আমি কাজে ছিলাম।" কি, "না, তোরে যে অমুকে দেখছে, যার নাম, ওই লোকটার নাম হচ্ছে ভাই, আমাদের মহল্লার দোকানদার ছিল, কাঁচামাল বিক্রি করতো, কাঁচা সবজি বিক্রি করতো। তো উনি ভোরবেলা যে যাত্রাবাড়ি আড়তে যেত কাঁচামালের জন্য, তো সে দেখছে আমাকে।" আম্মা বলল, "ওই দোকানদার তোরে দেখছে, তুই নাকি রাত্রে শাড়ি পরে রাস্তায় রাস্তায় ঘুরতেছস।" আমি কই, "দোকানদার ভুল দেখছে আম্মা, তা আমি তো কাজে ছিলাম। তো থাকতে পারে না, মানুষের মতো মানুষ থাকতে পারে না, হয়তো ভুল দেখছে, অন্য কাউকে দেখছে, আমার কথা বলতেছে।" আম্মাকে কোনোরকম বুঝ দিলাম। তো আবার কয়েকদিন পর মহল্লার আরেকজন দেখে, সেও মাকে গিয়ে বলে দেয়? মাকে গিয়ে বলে দেয় যে, "আপনার ছেলেকে দেখছি রাত্রে শাড়ি পরে ঘুরতেছে।" আর আম্মা অনেক সময় আমাকে ফলো করতো, যে আমি যখন সকালবেলা আসি আমার কাছে না অনেক খুচরা টাকা, ভাঙতি টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। তা আম্মা না এগুলো যে তোর কাছে এত খুচরা টাকা থেকে, আমি বলতাম গ্রেজের টাকা, এগুলি সবার টাকা রাখে তো, এই নাস্তার টাকা, রাত্রে খাবারের টাকা, নাস্তার টাকা, দুপুরের টাকা, সে তো সবাইকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা খুব জরুরি। আমি আবারও বলছি যে এই এপিসোডটা দয়া করে কেউ মাঝখান থেকে দেখে কিংবা শুরুটুকু দেখে কিংবা অল্প একটু দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই এপিসোডটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ যে এই রকম একটা গল্প আমাদের সমস্ত কিছু মাথায় রেখে, সামাজিকতা সমস্ত কিছু মাথায় রেখে গণমাধ্যমে আমার এই রকম একটা সুপার এনগেজড একটা প্ল্যাটফর্মে উপস্থাপন করা, দ্যাট ইজ রিয়েলি চ্যালেঞ্জ টু মি। সেই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেও আমি গল্পটা এখানে উপস্থাপন করছি, শুধুমাত্র একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা জানতে হলে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, অন এভারেজ কতজন মানুষের সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক হতো প্রতি রাতে? একটু 10 থেকে 12 জন। এই স্ট্যাটিস্টিক্সটা আপনারা মনে রাখবেন, মনে রাখাটা জরুরি। কারণ ওর জীবনের শেষ দিন পর্যন্ত যে গল্পটা, মানে আজকের দিনে এই মুহূর্তে যে স্টুডিওতে বসে আছে, যখন এই গল্পটা শেষ পর্যন্ত ও বলবে,
তখন আপনারা জানতে পারবেন যে কেন আমি স্ট্যাটিস্টিক্সের কথা বলেছি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেন তারপর। তো মা ফলো করার পর বলতো যে গ্রেজের সব টাকাই কি গ্রেজের মালিক কি তোর কাছে দিয়ে দেয়? বলি হ্যাঁ, মালিক আমাকে অনেক বিশ্বাস করে, তো এই জন্য মালিককে বিশ্বাস করে সব টাকা আমার কাছে দিয়ে যায়। তো এরকম কাজ করতে থাকি। তো ওখান থেকে মানে ওই সময় পুরো ফ্যামিলিটাই আপনি চালাচ্ছেন, আপনার এই হ্যাঁ পয়সা দিয়ে চলতেছে। হ্যাঁ তখনও কি আপনি হেলথ ইস্যু সম্পর্কে কনসার্ন ছিলেন যে এই ধরনের সম্পর্কে গেলে স্বাস্থ্যবিধি কি থাকে, সেটা কিভাবে মেনটেন করতে হয়, বা যারা আপনার সঙ্গে ধরনের সম্পর্কে জড়াচ্ছে তারা স্বাস্থ্যবিধি মানছে কিনা, এগুলো সম্পর্কে আপনি সচেতন ছিলেন বা কেউ আপনাকে বলতেছিল এই বিষয়গুলা? প্রথম অবস্থা আমি এগুলি সম্পর্কে কিছু জানতাম না। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, হুম। তো বন্ধুর মাধ্যমে জানি যে আমার মতো আরো অনেক আছে রাতে কাজ করে। তো তারা সবাই ওই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে ওরা ট্রিটমেন্ট নেয়। কিসের ট্রিটমেন্ট নেয়? অনিরাপদ ভাবে ওগুলো করে। তাদের ট্রিটমেন্ট দেয়, ট্রিটমেন্ট বা চেক আপ করা, বা যেটা বলে নিয়মিত পরীক্ষা করা, সেগুলো। হ্যাঁ। ট্রিটমেন্ট চেক আপ। ওখানে যাওয়ার পর আমার আপনি এই যে এই সম্পর্কে এই ধরনের কাজ করার কতদিন পরে আপনি জান এটা, মানে কয় মাস পরে বা বছর পরে? প্রায় 6 মাস 1 বছর 6 মাস 1 বছর পরে আপনি জান। তারপর চেক আপ করাই, ট্রিটমেন্ট করাই। আমার একটু সমস্যা ছিল, তো সমস্যা ধরার পর এটার ট্রিটমেন্টের মাধ্যমে আবার ঠিক হয়। ঠিক হয়। তো এক পর্যায়ে না আমার এটা আর ভাল লাগে না। তো সেখান থেকে আমার আরেকজনের সাথে পরিচয় হলো। হুম। ও ও আবার রাতে এগুলো কাজ করতো না, খারাপ কাজ করতো না। ও আবার দিনবেলা দোকান কালেকশন করতো, মার্কেট কালেকশন করতো। ওকে। হ্যাঁ, ও বলল তুমি যদি দিনবেলা দোকান কালেকশন করো, মার্কেট কালেকশন করো, তাহলে রাত্রে এসব করতে পারবে না, এসব খারাপ কাজ যেতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না। আচ্ছা। তো আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম যে আমি রাজি আছি। তো আরেকটা জিনিস মাথায় আসলো, দিনবেলা তো আরো লোকজন দেখবে আমাকে, আরো অমুকের ছেলে রাস্তায় শাড়ি পরে ঘুরতেছে, টাকা তুলতেছে। তো আমার বাবা তো এমনি রাগী, পরিচয় দিতে আসবে না। হুম। তারপরও যাই, নাইট কাজ করা বাদ দিয়ে ওর হাত গেলাম এক গুরুমার কাছে। আচ্ছা, তো এই প্রথম আপনার গুরুমার কাছে যাওয়া? হ্যাঁ, প্রথম আমার গুরুমার কাছে যাওয়া। দোকান কালেকশন করতেছি, মার্কেট কালেকশন করতেছি, দেখছে আমার মহল্লার অনেকেই দেখছে। তো এখন আমার মা সরাসরি বলতেছে যে একজন দুজন না হয় ভুল দেখছে, তো সবাইকে ভুল দেখতেছে যে তুই শাড়ি পরে ঘুরতেছস, শাড়ি পরে টাকা তুলতেছস। বাসায় আপনি কি পরে থাকতেন? বাসায় আমি প্যান্ট শার্ট পরে থাকতাম। ওকে। তখন আমি আমার মার কাছে, সেদিন আমার মার কাছে আমি সত্যিটা স্বীকার করি যে হ্যাঁ, আমি হিজড়াদের সাথে আমি টাকা কালেকশন করি। ঘরের মধ্যে যখন না খায় থাকি, তখন তোমার এই সমাজের লোকজনকে আসে, বলে, জিজ্ঞাসা করে যে খাইছি কিনা। সমাজের লোকজনের কথা চিন্তা করতেছো? কই 4-5 দিন যে না খাওয়া ছিলাম, কেউ আসছে, কেউ বলছে যে 1 কেজি চাল নিয়ে খান? আজকে আমি শাড়ি পরে ঘুরতেছি, এটা আমাদের সমস্যা হইতেছে। তোমার কাছে এসব বলতেছে, যারা তোমার কাছে এসে বলছে ওরা কি বাজার দিচ্ছে, একবেলা বাজার দিচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য? আমার আম্মা আর কিছু বলে নাই। কিন্তু শাওন, আপনার নিজের কি ভালো লাগতো যে এইভাবে মানুষের দোকানে দোকানে গিয়ে বা ইয়েতে করে হাত পেতে, বা যেভাবে পয়সা কালেকশন করেন, ভালো লাগতো? আপনার নিজের কাছে কেমন লাগতো? না, এটা আমার নিজের কাছে ভালো লাগতো না। তো কি করব? আমি একে তো কম, লেখাপড়া কম, আমি কোনো কাজ জানি না, বা আমাকে কোনো কাজ শেখানো হয়নি। নাইট কাজ ওটা করতে চাচ্ছিলাম না, ওটা মানে করা বাদ দিচ্ছি। তো একটা মানুষকে আমরা কখনোই জাজমেন্ট নিতে পারবো না যদি সে এমন কিছু কাজের মধ্যে ইনভলভ থাকে এবং যেটা আমাদের সোসাইটির চোখে ভালো দেখা হয় না, ভালো চোখে দেখা হয় না, এবং সেটাকে অত্যন্ত নিম্নমানের কাজ মনে করা হয়। কেন এই কথাটা বলছি যে কেন জাজমেন্টে নিতে পারবো না? ততক্ষণ পর্যন্ত নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওর জন্যে আমরা একটা বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারি বা ফ্যাসিলিটি দিতে না পারি। ঠিক আছে? আজকের এই এপিসোডটাতে আমি যেটা জানি যে প্রত্যেকটা মানুষই তাদের নিজের অ্যাঙ্গেল থেকে একটা জাজমেন্টে যাবেন, নিজের মতো করে চিন্তা করবেন,
বাট আপনি যদি একটু সহানুভূতিশীল হন, আপনি যদি ওর জায়গাটায় নিজেকে বসায় যদি চিন্তা করেন যে ক্লাস 4-5 পড়ুয়া একটা মেয়ে পরিবারের মধ্যেই টানাপোড়েনটা দেখেছে, বাবা আরেকটা বিয়ে করে ফেললো, সংসার চলছে না, পেটে ভাত নাই, এই অবস্থায় কোনো একজন মানুষের সঙ্গে, ওরই গোত্রীয় কোনো একজন মানুষের সঙ্গে পরিচয়, এবং তারপর যে ভুল পথে চলে যাওয়া, সেটা সম্পূর্ণই অনিচ্ছাকৃত। কিন্তু ওই যে বললো যে একবেলা ভাত কি কেউ দিয়ে যাবে বা একশের চাল কি কেউ দিয়ে যাবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। হ্যাঁ, এটা যদি ওর ঘরের মধ্যে ব্যবস্থা থাকতো, তাহলে ও কি শাওন কি এই রাস্তায় যেত? কিংবা ওর স্কুলে যদি ঠিকমতো লেখাপড়ার ব্যবস্থা থাকতো, ওর যদি সামাজিক অ্যাকসেপ্টেন্স থাকতো, ওকে ন্যাচারালি অ্যাকসেপ্ট করার যে ব্যাপারটা সেটা যদি থাকতো, তাহলে ও কি বাধ্য হয়ে রাস্তায় নামতো? ওর কথায় যেটা নাইট কাজ সেটাতে যেত? কিংবা ও যে দোকানে দোকানে গিয়ে যে কালেকশনটা করতেছে সেটা কি ও করতো? আমরা কি রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবস্থাটা করতে পেরেছি? আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাটাতে আমরা কি পেরেছি যে এই শ্রেণীর মানুষ যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলছি, তাদের জন্যে সামাজিক গ্রহণযোগ্যতার জায়গাটা তৈরি করা সর্বস্তরে? আমরা পারি নাই। এই পারি নাইটা যতদিন পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট না করব, ততদিন পর্যন্ত এদের অবস্থা চেঞ্জ হবে না, এবং ডেফিনেটলি আমরা সামনের দিকে যেতে পারবো না। যাই হোক, স্টোরি অনেক বড়, আরও সামনের দিকে যেতে হবে। ওকে, তারপরে কি হলো? মা এটা নিয়ে কোনো কথা বললো না আপনাকে? শাওন, সময় লাগলে কোনো সমস্যা নাই, টেক ইউর টাইম। তারপর আমার মা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, বাবা না খায় থাকতে রাজি আছি, তুই এ পথে যাইস না, হুম। এগুলো করিস না, এগুলো করা ভালো না, এই পথে যাইস না, খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন মাকে বললাম কি করুন, কোনো কাজ জানি? আমার মা আর কিছু বললো না। আমার মা তখন থেকে জানে যে আমি হিজড়াদের সাথে আমি চলাফেরা করি, হিজড়াদের সাথে মিশি, আমি হিজড়াদের সাথে দোকান কালেকশন করি। আর আমি এই টাকা দিয়ে, আমার যে এই দোকান কালেকশনের টাকা দিয়ে আমি আমার মায়ের সবকিছু ভরণ পোষণ। তো এর মধ্যে আমার ভাইটাও মাঝে মধ্যে কাজ করতো, ও কাজ করতো আবার কাজ ছাড়তো, কাজ করতো আবার কাজ ছাড়তো। ও কোনো কাজ মানে 2-3 মাসের বেশি ও করতে পারতো না, ওর ধরা হইতো না। তো দোকান কালেকশন করতে করতে আমার এরকম আর একটা লোকের সাথে ও কালেকশন করতো, কিন্তু ও আগে ইন্ডিয়াতে ছিল। আচ্ছা। হ্যাঁ, ওর সাথে কথা বলতে বলতে ও জানতে পারি ও আগে দিল্লিতে ছিল। তো দিল্লি থেকে চলে আসে এখানে কালেকশন করতেছে। এখন ও বলে আমার সাথে দিল্লিতে যাবা? আমি বলি দিল্লিতে যাবো? এত দূর, দূর দেশ, অন্য এলাকা, অন্য দেশ, মা বাবা থেকে অনেক দূরে, মা বাবা ভাই বোন থেকে অনেক দূরে, আর এখানে যাবো কি না কি হয়ে যায় তার তো ঠিক নেই। আবার কবে না কবে আসতে পারি, আর ওখান থেকে আসুন কিভাবে, আর যাবো কিভাবে? আর আমার তো পাসপোর্ট নেই, আমি যে যাবো। কত সালের ঘটনা এটা আনুমানিক? 8-9 হবে। 2008-9? হ্যাঁ, তুমি বলো তুমি যাবে কিনা? আমি বলি আমার তো যাইতে ইচ্ছা করে, কিন্তু আমার মা আমাকে এত দূর যাইতে দেব না, আর আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না। ও বললো সমস্যা কি, ফোন দিবা, গিয়া ফোনে কথা বলবা, তোমার মার খরচ যা লাগে, সংসারের খরচ যা লাগে ওইখান থেকে
পাঠা দিবা। তো আমি বললাম ওখানে কি মার্কেট কালেকশন আছে, এরকম দিনের বেলা দোকান কালেকশন আছে? ও বললো না, এখানে এরকম দিনের কালেকশন নাই, ওখানে রাত্রের নাইট কাজ করতে হয়। যে লাইফে আমি হুম। প্রথমে ছিলাম, আমি রাজি হলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে বললাম, আমার মা আমাকে যেতে দেয় কিনা। বললো না, না এত দূরে যাওয়া লাগবে না, আমি এখানে আছি, এখানে কম খাই বেশি খাই, তুমি আমার সামনে থাকো, দূর দেশে যাওয়া লাগবে না। মা আপনাকে ভালোবাসতো? হ্যাঁ, আমার মা আমাকে অনেক ভালোবাসতো। মাকে না বলে চলে গেছি ওর সাথে। আচ্ছা, দিল্লিতে হ্যাঁ এভাবে ভেঙে ভেঙে গেলেন? হ্যাঁ, বর্ডার দিয়ে কলকাতা, কলকাতা থেকে দিল্লিতে। ওখানে কি কি আপনার এই একই সিস্টেমেই লাইফটা হলো, নাকি কোনো একটা কমিউনিটিতে থাকতেন যে যে কমিউনিটি পুরোটাই ইনভলভ এই ধরনের কাজে? হ্যাঁ, যে কমিউনিটি মানে সব একসাথে থাকতাম আমরা। ওকে ওকে। এক গুরুমার কাছে নিয়ে যাওয়া হয়। হুম। তো ওখানে গুরুমার আন্ডারে আমি থাকি। কাজ করো বা না করো, কাজ হোক বা না হোক, পার ডে 500 রুপি দেওয়া লাগবে। এই পরিমাণ টাকা রোজগার করতে গেলে আপনার কি ধরনের লোকজনের, কতগুলো লোকজনের সঙ্গে মিশতে হইতো 10 থেকে 15 জন। প্রতিদিন? হ্যাঁ, দিস ইজ নট লাইফ, বিলিভ মি। 1-1.5 মাস হওয়ার পর আমি যখন বাংলাদেশে আসি, আসার 3-4 মাস পর আমি ওই যে বন্ধুতে গিয়ে চেক আপ করি ট্রিটমেন্টের জন্য, চেক আপের জন্য। তখন আমি বন্ধু থেকে আমার খুব ভালো রিপোর্ট আসছিল। প্রথমবার আমি যখন যাই Okay. দিল্লিতে প্রথমবারের সময় তো ভালো। তো দ্বিতীয়বার আবার যখন আমি ইন্ডিয়া চলে যাই, আমার আম্মাকে আমার ফ্যামিলিকে ছাড়ায় 6 মাস 1 বছর এখানে থাকি। এই সময়টাতে বাংলাদেশে আপনি আসেন নাই? না, এই সময়টা তো বাংলাদেশে আসিনি। তো 6 মাস 1 বছর পর যখন আবার বাংলাদেশে আসি, তো 3-4 মাস পর আমি আবার চেক আপের জন্য যাই বন্ধুতে। তখন আমার রিপোর্ট ভালো আসছে। তৃতীয়বার যাওয়ার পর 4 মাস আমি ছিলাম, কিন্তু 4 মাস পর আমি যখন আসি, প্রতিবার আসার পর আমরা ব্লাড টেস্ট করি। তো তৃতীয়বার আমি যখন ব্লাড টেস্ট করতে যাই বন্ধুতে, আমি ব্লাড দিয়ে আসছি। তো সাধারণত ব্লাড টেস্ট ওইখানে ব্লাড টেস্ট করার পর না ঘন্টা খানিকের মধ্যে রিপোর্ট দিয়ে যায়। তো তৃতীয়বার যখন আসার পর আমি যখন ব্লাড দিয়ে আসছি, তো ব্লাড দিয়ে আসার পর সেদিন আর আমি না তো অপেক্ষা করিনি, আমার একটু কাজ ছিল, রিপোর্ট না নিয়ে আমি চলে গেছি। বন্ধু থেকে আমাকে ফোন করছে, শান আপনি কোথায় আছেন? কত সালের ঘটনা এটা? এটা 2011-তে, 2011-তে? 11 মে মাস হবে এটা। আজ থেকে 10 বছর আগের গল্প। হ্যাঁ, শাওন আপনি কোথায়, আপনি একটু অফিসে আসেন। আমার না খুব একটা আতঙ্ক লাগলো, তো খুব একটা ভয় লাগলো। কি ব্যাপার, অফিস থেকে আসলাম, ব্লাড দিয়ে আসলাম। এবং এই ধরনের অনিরাপদ সম্পর্কের মধ্যে আপনি ছিলেন? হ্যাঁ মানে বারবার টেস্ট করতেছিলেন এবং অনিরাপদ সম্পর্কের মধ্যে আপনি ছিলেন? তখন আমার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করা শুরু করলো যে কি ব্যাপার, অফিসে ব্লাড দিয়ে আসলাম, রিপোর্টের কথা না বলে আমাকে বললো অফিসে আসতে, একটু আর্জেন্ট অফিসে আসতে। আমি যখন অফিসে আসলাম, তখন ওইখানে কাউন্সিলর ছিল, কাজল ভাই ছিল। কাজল ভাই আমাকে অনেক কিছু বলতেছে যে কেউ যদি এইচআইভি পজিটিভ হয়, আপনি যদি শুনেন, তখন আপনার প্রতিক্রিয়া কি? আমি বললাম যে এইচআইভি পজিটিভ আমার হলে আমি তো মানে কি করবো, আমি নিজেও জানি না। তার আগে আপনি জানতেন এইচআইভি জিনিসটা কি, এইডস জিনিসটা কি? হ্যাঁ এগুলো আপনি জানতেন? এগুলো বলা হয়েছে আপনাদেরকে? হ্যাঁ, বলা Okay. হয়েছে, অনেক ট্রেনিং দেওয়া হয়েছে। অন্যজনেরটা বলতে পারবো না, আমারটা আমি কি করবো আমি নিজেও জানি না। কাজল ভাই আমাকে বললো, আপনার ফ্যামিলির মেম্বার কেউ আছে শারীরিক অসুস্থতা করার জন্য বা আপনাকে দেখাশোনা করার জন্য কেউ আছে? আমি বললাম আমার একমাত্র আমার মা আছে, আমার মা ছাড়া আমাকে দেখাশোনা করার মতো কেউ নেই। কাজল ভাই বললো, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি একটু শক্ত হয়ে বসেন। আমি বলি, কাজল ভাই আপনি সরাসরি বলেন কি হয়েছে। তখন রয়্যাল ভাই আমার কাঁধের উপরে হাত রাখলো। রয়্যাল ভাই বললো যে শাওন আপনি একটু শক্ত হন, আপনি এইচআইভি পজিটিভ। আরে জীবন। তখন না কাজল ভাই আর রয়্যাল ভাই দেখছে যে আমি ওই রুমটার মধ্যে কি চিৎকার করে কান্না করতেছি। রয়্যাল ভাই আমাকে থামা রাখতে পারতেছে না, কাজল ভাই আমাকে থামা রাখতে পারতেছে না। ডাইমেনশনগুলো একটু চিন্তা করে দেখেন।
যারা এসবের সাথে ইনভলভ, একটা হচ্ছে যে এই লাইফে গিয়ে জীবনটা কি হতে পারে, আর একটা হচ্ছে যে যারা এই এই কাজগুলোর সাথে ইনভলভ তারা কি পরিমাণ জীবনটাকে অনিরাপদ করে ফেলেছেন। ক্যান ইউ ইভেন ইমাজিন? আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই ইউএনএইডসকে যে এইরকম কয়েকটা কাজ আমার হাত দিয়ে তারা করাচ্ছেন। এবং আমি জানি না যে সোশ্যাল মিডিয়াতে, কিংবা সোশ্যাল মিডিয়া বলতে আমি ইউটিউব এবং ফেসবুকে বলছি, সেখানে পলিসিগত কিছু ব্যাপার স্যাপার আছে, সেই জায়গাগুলো থেকে এই ধরনের এপিসোড নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট। শেষ পর্যন্ত কতটুকু মানে আমার জায়গা থেকে যতটুকু পরিমাণ প্রেসাইজ করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়, বোধগম্য করার মতো জায়গাতে উপস্থাপন করা, বাট বুঝে নেবার চেষ্টা করবেন দিস ইজ অলসো লাইফ। আপনি এটাকে ডিনাই করতে পারবেন না। আপনি যদি এটাকে সাপ্রেস করে রাখেন, এটাকে যদি দিনের আলোতে না নিয়ে আসেন যে এই ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটতেছে, এই ধরনের মানুষগুলো অবহেলিত, এবং এই ধরনের ঘটনার কারণে আমরা ভিকটিম হতে পারি যে কোনো মুহূর্তে, বিকজ উই আর ইন্টারলিঙ্কড, আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িত। এবং এগুলোকে যদি আপনি লাইমলাইটে না নিয়ে আসেন, এগুলোকে যদি আপনি ট্যাবু মনে করেন, তাহলে ডেফিনেটলি টুডে অর টুমোরো ইউ হ্যাভ টু সাফার, করতেই হবে। এবং একটা কথা আছে, গ্রামাঞ্চলে বলা হয়, ঘাকে যদি ঢেকে রাখা হয় ঘা শুকায় না। ঘাকে যতক্ষণ পর্যন্ত আলোতে না নিয়ে আসা হয়, যতক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট না করা হয়, ততক্ষণ পর্যন্ত ঘা থেকে একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যেতে পারে। সো আমাদের সমাজের কিছু কিছু জায়গাগুলো, এই বিষয়গুলো নিয়ে তেমন একটা ডিসকাশন কোথাও হয় না। এই বিষয়গুলো নিয়ে লাইমলাইটে নিয়ে আসা মনে করা হয় একটা ভয়ঙ্কর রকমের পাপ। এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা মনে করা একটা বিশাল রকমের অপরাধ। এবং এগুলো এখন আর ঘাড় পর্যায়ে নাই, এগুলো এখন গ্যাগ্রিন হয়ে গেছে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলতে হবে আমাদেরকে, এবং এগুলোকে অ্যাড্রেস করতে হবে, এই প্রবলেমগুলোকে আমাদের সমাধান করতে হবে। উই ওয়ান্ট সলিউশন। অন দ্যাট পার্সপেক্টিভ এটা একটা গ্রেট অ্যাওয়ারনেস এপিসোড। আরও সামনের দিকে আগাচ্ছি আমরা। কাজল ভাই অনেক সামাল দেওয়ার চেষ্টা করে যে শাওন আপনি এই মুহূর্তে আপনি কি করতে চান। আমি বলতেছি ভাই আমি কিছু বলতে পারতেছি না। আর আমার মা এগুলো সম্পর্কে কিছুই জানে না। আমার মা জানে যে আমি দিনবেলা দোকান কালেকশন করি। মা যদি জানে যে সব খারাপ কাজ করার মাধ্যমে আমার এই সমস্যা হয়েছে, আমার মা মনে বাঁচবে না, মারা যেতে পারে আমার এই সমস্যার কথা শুনে। সান্ত্বনা দিল যে আপনি একটু ভাঙা পড়বেন না, এইচআইভির এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনার মতো আরো বাংলাদেশে আরো অনেক এইচআইভি পজিটিভ আছে, তারা ভালো আছে, সুস্থ আছে। আপনি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট নেন তাহলে আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রয় ভাই, কাজল ভাই আমাকে আশার আলোতে নিয়ে যাওয়ার পর এখানে আশার মেম্বার করে। তা আশার আলোতে আমি নিয়মিত যাওয়া আসা করি, ওষুধ পানি এগুলি নেওয়া হয়। অনেকে আমার সাথে না মিশতো না, কথা বলতো না, বলতো এইচআইভি পজিটিভ, ওর সাথে কথা বললো না। অনেকে আমার যোগাযোগ করার টোটাল বন্ধ করে দিছে। আমাদের মধ্যে অনেকে আছে আমি নাকি তাকে খামচি মারলো তার আমার এইচআইভি পজিটিভ ওর মধ্যে চলে যাবে, বলেন কি হাস্যকর কথা। ওর জীবনটা রাতারাতি অন্যরকম হয়ে গেল না যখন এই পজিটিভ ধরা পড়লো? কাজেও তো ফিরতে পারবেন না। কি করতেন ওই সময়? পেট চলতো কিভাবে? আমি যেখানে যে বাংলাদেশে যে গুরুমার আন্ডারে কাজ করতাম, কাজল ভাই, রয়্যাল ভাই, ওনারা বোঝানোর পর, কাউন্সিলিং এর পর, তারপর আমাকে কাজে রাখা হয়েছে যে এইচআইভি পজিটিভ ছোঁয়াচে না। একসাথে খাওয়া দাওয়া করলে, একসাথে বসলে, এক অন্যের কাপড় চোপড় পরলে ছোঁয়াচে না। খুব ভালো ওষুধ নিচ্ছিলাম, ট্রিটমেন্ট চলছিল, ভালো ছিলাম, সুস্থ ছিলাম। তো এর মধ্যে 1 বছর আমি ট্রিটমেন্ট নেই, গুরুতর অসুস্থ হয়ে যাই। এই ট্রিটমেন্টটা কি একদমই মানে ফ্রি দেওয়া হয় আপনাদেরকে? হ্যাঁ, ফ্রি দেওয়া হয়। কি ওষুধ খেতে হয় প্রতি মাসে? কতগুলো ওষুধ খেতে হয়? 30টা ক্যাপসুল থাকে একটা কোটার মধ্যে, ওই 30টা ক্যাপসুল খেতে হয় নিয়মিত, প্রতিদিন একটা করে? হ্যাঁ, প্রতিদিন একটা করে 24 ঘন্টা পর পর। রয়্যাল ভাই, জনি ভাই আমাকে অনেক হেল্প করছে, আমাকে আমার এই নতুন জীবন দেওয়ার জন্য। আমি যে এখন শাওন সুস্থ হয়ে আছি একমাত্র তাদের জন্যই। তারা যদি আমাকে এখন দ্বিতীয়বার হসপিটালে ভর্তি না করতো আমি তাহলে বাঁচতে পারতাম না। আমার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ও এফেক্টেড হয়েছে 2011 সালে, রাইট? এইচআইভি ধরা পড়েছে 2011 সালে, তাই কি? হ্যাঁ, 2011 সালে ধরা পড়েছে, এখন 2021 সাল চলছে, তার মানে 10 বছর পার হয়ে 11 বছরে পা দিয়েছে। ও কিন্তু সুস্থ হয়ে বসে এখানে গল্প করছে। এখানে প্রথমত যারা পজিটিভ হয়ে যান সিচুয়েশনালি, তাদেরকে আমরা নির্ভয় দিতে চাই এই অর্থে যে হ্যাঁ, আপনি চাইলে একটা নিরাপদ জীবনযাপন করতে পারেন, এবং আপনি একজন সুস্থ মানুষ যেভাবে জীবনযাপন করতে চায়, আপনি
ট্রিটমেন্ট নিয়ে নিয়ম মেনে আপনি সেভাবে জীবনযাপন করতে পারেন। এটা আমরা আরও যে এপিসোডগুলো এনেছি সেখানেও আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি। কিন্তু ওর যে লাইফের যে প্যারাডাইমটা, সেই প্যারাডাইমটা এটা কি শুধুমাত্র এই এইচআইভি বা এইডস এই জায়গাটাকে ফোকাস করে? নিশ্চয়ই না। কেন একজন শাওন, যার জন্মের এই যে ব্যাপারগুলো, সে তো সৃষ্টিকর্তার তৈরি, সে তো সেই আল্লাহর তৈরি যে আল্লাহ আপনাকে এবং আমাকে তৈরি করেছে, তাই না? আপনি যদি একজন বিলিভার হন, আমি তো এভাবেই বলতে চাই। তো তার তো কোনো হাত ছিল না, তার তো কোনো দোষ ছিল না। তাহলে আমরা যদি একজন কমিউনিটি পিপল হই, আমরা যদি সামাজিক মানুষ হয়ে থাকি, আপনি যদি শুধু মনে করেন যে আপনার দায়িত্ব আপনার পরিবারের প্রতি ব্যাস, তার বাইরে আপনার কোনো দায়িত্ব নেই, এটা রং পারসেপশন। এবং এই সমাজের এই রকম একটা মানুষের প্রতিও আপনার দায়িত্ব আছে। অ্যাটলিস্ট আপনি যদি কিছু করতে নাও পারেন, কিন্তু বাঁকা চোখে তাকায়েন না, এটাও আপনার একটা রেসপন্সিবিলিটি, রাইট? ও দেখেন, ও পরিবারের সবচাইতে প্রথম ভিকটিম হলো ওর কথা অনুযায়ী বাবার কাছ থেকে, সবচেয়ে কাছের মানুষটার কাছ থেকে। তারপর কি হলো? স্কুলে গেল, স্কুলে ওকে কি বলেছে, কিভাবে দেখেছে, স্কুলে বেশি দিন কন্টিনিউ করতে পারেনি সেখানে। আর সামাজিক মানুষ, সমাজের মানুষ যেটা, সেখানে মারাত্মক রকমভাবে সে বঞ্চিত হয়েছে। তারপরে কি দাঁড়ালো? পেটে ভাত নাই, ভাত আসবে কোত্থেকে? এবং সে বাধ্য হলো এই কাজে যাওয়ার জন্য। আর একটা ভুল স্টেপে যখন মানুষ পা বাড়ায়, ওটাই যখন তার বেঁচে থাকার রাস্তা হয়। এছাড়া যখন তার রাস্তা নাই, লেখাপড়া শেখার শখ ছিল সেটা নাই, ভালোভাবে মানুষের মতো বাঁচার ইচ্ছা ছিল সেটা নাই, জন্মের পর থেকেই তাকে প্রতি মুহূর্তে দেখতে হচ্ছে যে তার প্রতি সামাজিক যে দৃষ্টিভঙ্গি, অন্য মানুষের প্রতি সেই দৃষ্টিভঙ্গি মানুষের না, সে অন্যের চেয়ে আলাদা, এবং সে জানে না তার অপরাধটা কি। তাহলে এই মানুষটা জন্মের পর থেকেই মানসিকভাবে টর্চার বিভিন্ন জায়গা থেকে। সে কীভাবে মানসিকভাবে সুস্থ থাকবে? তারপরে বেঁচে থাকার একটা নিরন্তর চেষ্টা, সেই নিরন্তর চেষ্টা দুবেলা দুমুঠো ভাতের জন্যে, এবং শেষ পর্যন্ত পুরো জীবনটাই বন্দী হয়ে গেল মারাত্মক রকম একটা রোগের শিকলে। কে দায়ী এখানে? উই হ্যাভ টু টক, আমাদের কথা বলতে হবে। দিস আর দ্য পিপল, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, এদের 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 বা যারা এরকম এইচআইভি পজিটিভ হচ্ছেন বাই ইনসিডেন্ট, যাদের নিজের কোনো ওখানে ভুল নাই, হাত নাই, তাদেরকে আমাদেরকে সামাজিকভাবে অ্যাকসেপ্ট করতে হবে। সামাজিকভাবে তাদেরকে আমাদের সুন্দরভাবে বাঁচার অধিকার দিতে হবে। এটা আমাদের এটা আমাদের দায়িত্ব, এবং এটা তাদের রাইট। এই জায়গাটায় আমাদের সবার কাজ করতে হবে। ডেফিনেটলি অনেক এনজিও কাজ করতেছে, ইউএনএইডস এর মতো প্রতিষ্ঠান এগুলোর পৃষ্ঠপোষকতা করতেছে, দ্যাটস পারফেক্টলি ওকে। কিন্তু আমাদের এই সামাজিক পারসেপশনের যে জায়গাটা, আমাদের ব্যক্তি পারসেপশনের জায়গাটা, একটা হচ্ছে তৃতীয় জেন্ডার যারা, তাদের প্রতি আমাদের পারসেপশনের একটা মারাত্মক রকমের ভুল আছে, এটা একটা। আরেকটা হচ্ছে এই যে মানুষ যারা এফেক্টেড হয়, ভাই আজকেও হয়েছে, কালকে ইনসিডেন্টলি আপনিও হতে পারেন, আপনারও একটা সন্তান এরকমভাবে জন্মগ্রহণ করে বাঁচার অধিকার দিতে হবে। এটা আমাদের এটা আমাদের দায়িত্ব, এবং এটা তাদের রাইট। এই জায়গাটায় আমাদের সবার কাজ করতে হবে। ডেফিনেটলি অনেক এনজিও কাজ করতেছে, ইউএনএইডস এর মতো প্রতিষ্ঠান এগুলোর পৃষ্ঠপোষকতা করতেছে, দ্যাটস পারফেক্টলি ওকে। কিন্তু আমাদের এই সামাজিক পারসেপশনের যে জায়গাটা, আমাদের ব্যক্তি পারসেপশনের জায়গাটা, একটা হচ্ছে তৃতীয় জেন্ডার যারা, তাদের প্রতি আমাদের পারসেপশনের একটা মারাত্মক রকমের ভুল আছে, এটা একটা। আরেকটা হচ্ছে এই যে মানুষ যারা এফেক্টেড হয়, ভাই আজকেও হয়েছে, কালকে ইনসিডেন্টলি আপনিও হতে পারেন, আপনারও একটা সন্তান এরকমভাবে জন্মগ্রহণ করতে পারে দুনিয়াতে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এবং আপনি যদি অ্যাকসেপ্ট এটা না করেন, তাহলে এই যে বৈরী সম্পর্ক, আমাদের সন্তানেরা তাদেরকে যেভাবে দেখতেছে, তাদের সন্তানরা যেভাবে দেখতেছে, যুগের পর যুগ বংশ পরম্পরায় যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে তারা বড় হচ্ছে, একটা কমিউনিটি পিপল, একটা বড় কমিউনিটি পিপল, এটা আমাদের সমাজকে আগাতে দিচ্ছে না, এবং এটা আমাদেরকে ভালো থাকতে দিবে না। আর একজন মানুষকে খারাপ রেখে ওই সমাজে বসবাস করে নিজেদের ভালো থাকার কোনো সুযোগ নাই। রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন, যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকে টানছে, আপনি সামনের দিকে যেতে পারবেন না। শাওন, আমি খুবই কৃতজ্ঞতা জানাই যে খুব অল্প সময় নিয়ে ধীর স্থির হয়ে আপনি গল্পগুলো আজকে এখানে বলেছেন, এবং আমার অনুভূতি হয়েছে আপনার উপর একটা স্টিম রোলার গেছে এই 1-1.5 ঘন্টা। আপনি কি এখন সুস্থ আছেন সবকিছু মিলিয়ে, এই এইচআইভি বা সমস্ত কিছু মিলিয়ে? হ্যাঁ, আমি এখন সুস্থ আছেন, আপনি ট্রিটমেন্টের মধ্যে আছেন এবং আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনি যারা এরকম পজিটিভ হয় এইচআইভি কোনো কারণে, তাদের কি আপনি নির্ভয় দিয়ে কিছু বলতে চান? ফার্স্ট, আমার প্রথম কথা, কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ জেনে শুনে পজিটিভ হয় না। যারা আমার মধ্যে এইচআইভি পজিটিভ, নিয়মিত তাদের ট্রিটমেন্টটা রাখে, মনে সাহস রাখে, মনে সাহস রাখে, যে সাহসটা আপনার ছিল না কিন্তু প্রথম পর্যায়ে। হ্যাঁ,
নিজের প্রতি আজকে আমি যে এই কথাগুলো বলতে পারতেছি যে হয়তো হ্যাঁ লাখ লাখ মানুষ মানে সারা বিশ্বের মানুষ হয়তো শুনতেছে, কিন্তু যার কাছে এই কথাগুলো আমার আগে বলার দরকার ছিল আমার মার কাছে, আজ আমার মা আমার সাথে নাই। আপনার মা বেঁচে নাই? কিছুদিন আগে আমার আম্মা মারা গেছে। উনি জানতো না বিষয়টা? মানে আপনি পুরো জীবনও তাকে কখনো বলেন নাই যে আপনি এইচআইভি পজিটিভ? আমার আম্মা এগুলো সম্পর্কে তো জানাই না, বুঝছে না। ও, আরে মানুষ। আমার যার কাছে সবার আগে বলার দরকার ছিল আমি তার কাছে কখনো বলতে পারি না। এখন আপনার চলে কিভাবে? সমস্ত কিছু মিলায় কি করেন আপনি? টিস্যু নেন, টিস্যু আছে। কিভাবে চলে শাওন এখন? বাবা তো আগে থেকেই খোঁজ খবর নিত না। মা মারা যাবার পর ফোন করলে আমি 3-4 দিন পর ফোন করলে একবার ফোন রিসিভ করে ওনার মন চাইলে উনি ফোন করে। ভাই আছে, ভাই বিয়ে করছে, ভাইয়ের আলাদা সংসার আছে, ভাইয়ের সংসার নিয়ে থাকে। তা আমি এখন আলাদা থাকি, আমি কোনো গুরুর মার আন্ডারে কাজ করেন? হ্যাঁ কাজ করি। এবং এই ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি তৃতীয় লিঙ্গ, আমি হিজড়া বলেন আপনাদের ভাষায়, আমি তৃতীয় লিঙ্গ, হিজড়া, শিমের, অনেক ভাবে বলেন। কেউ ইচ্ছাকৃত ভাবে এটা হয় না। বাসে উঠলে আমি যখন বাসে উঠি পিছ থেকে সবাই হা হা করে চেয়ে থাকে আমার দিকে, নিজের কাছে খুব লজ্জা লাগে। আমি যখন সিটে বসে আমার পাশে কেউ বসতে চায় না, তখন নিজের কাছে খারাপ লাগে। আপনারা যদি চান আমার দিকে একটু অন্যভাবে দেখতে, তাহলে আমার মধ্যে কোনো শাওন আর এইচআইভি পজিটিভ হবে না। শেষ করতে চাই আজকের এই পর্বটা প্রিয় দর্শক এবং শ্রোতা। প্লিজ বি কেয়ারফুল, সচেতন থাকবেন। আমরা চাই না কেউ এইচআইভি প্লাস হোক। আর যদি কেউ হয়েও যান কোনো কারণে, আল্লাহ না করুক, কখনো হোপ হারাবেন না নিজের মধ্য থেকে, হতাশ হবেন না। আর যে কমিউনিটির একজন মানুষকে নিয়ে আমি এখানে উপস্থাপন করলাম আজকে, শুধু একটা ওয়ার্ড বলে আমি শেষ করতে চাই। ঠিক শেষ হবে না, এরপরে এই পুরো এপিসোডের উপর একজন রিসার্চার থাকেন, একজন স্পেশালিস্ট থাকেন, তিনি তার কথাগুলো বলবেন, তাকে আমি প্রশ্ন করব। তার আগে আমি এই পার্টটাতে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আমাদের সবার পরিচয় হোক আমরা মানুষ। যে সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছে, সেই সৃষ্টিকর্তা পৃথিবীর সমস্ত প্রাণী তৈরি করেছে, ওকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে, আপনাকে তৈরি করেছে। তিনি যদি বিভাজন না চান, আপনি কে বিভাজন করার? তাকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন, তাহলে আপনি তো আপনার সৃষ্টিকর্তাকেই অস্বীকার করলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে এই পার্টের উপরে যিনি স্পেশালিস্ট আছেন, এই অনেকগুলো মেডিকেল টার্ম চলে এসছে, অনেকগুলো বিষয় চলে এসছে, তার সঙ্গে কথা বলবো। দুজন এক্সপার্ট এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তারা পুরো গল্পটা যেটা আপনারা দেখেছেন ততটুকু তারাও দেখেছেন, এবং দেখার পরে তারা তাদের ওপিনিয়নগুলো জানবেন। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি কাজ করছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে এবং বর্তমানে ম্যানেজার ট্রেনিং অ্যান্ড কাউন্সিলিং। আমি এই এইচআইভি প্রিভেনশনের কাজটি শুরু করেছি 1996 থেকে, অর্থাৎ প্রায় 25 বছর আমি এই কাজের সাথে সম্পৃক্ত। আপনার আরেকটা নাম আছে বোধহয়, সেই নামটা রয়্যাল নামে আমি পরিচিত, যে নামটা অলরেডি এখানে এসছে। রাইট। আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। জি, আমি ডাক্তার মাহমুদুল হাসান। আমি জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউটে সহকারী রেজিস্ট্রার হিসেবে আছি। এছাড়াও আমার আরেকটা পরিচয় হচ্ছে, আমি 2008 সাল থেকে এইচআইভি কেয়ার অ্যান্ড ট্রিটমেন্টের সাথে জড়িত আছি।
পূর্বে আমি আশার আলো সোসাইটি এনজিওর সাথে যুক্ত ছিলাম, সেখানে PL-HIV পেশেন্টদেরকে কেয়ার অ্যান্ড ট্রিটমেন্টের সহযোগিতা করতাম। এখন আমি বর্তমানে সরকারি চাকরিতে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউটে আছি এবং সাথে আমি HIV রোগীদের চিকিৎসা সেবার সাথে জড়িত আছি। বিউটিফুল। আপনার এই শাওনের গল্পটা শোনার পরে আপনার জায়গা থেকে কি বলার আছে? আমি ভীষণভাবে আবেগ আপ্লুত হয়েছি, কারণ শাওন আমার ক্লায়েন্ট, প্রথম থেকে তার সাথে আমি রয়েছি। এখানে দুটো জিনিস, প্রথমে আমি অভিনন্দন জানাবো পুরো টিমকে যারা এত সুন্দর একটা কাজের সাথে সম্পৃক্ত। এই কারণে আমি অভিনন্দন জানাতে চাই। একটা হচ্ছে এই কাজের মধ্যে দিয়ে দুটো জিনিস হচ্ছে, একটা HIV প্রিভেনশনের বড় কাজটি হচ্ছে, আরেকটি হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেসটা হচ্ছে, মানে ট্রান্সজেন্ডার হিজড়া যে আমরা বলছি, এই মানুষগুলোর যে প্রবলেমগুলো, এই কথাটা এই 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 সেশনের মধ্য দিয়ে বা এই কাজের মধ্য দিয়ে প্রচারণা হচ্ছে। আমি আবার অভিনন্দন জানাবো। ধন্যবাদ। দুটো বিষয় আমি বলতে চাই। সমাজের অন্যান্য জায়গাতেও, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার বিনোদন কেন্দ্র, শিক্ষা ব্যবস্থা, ডাক্তারখানা, সব জায়গায় কিন্তু এই মানুষদেরকে মেনে নেওয়ার একটা সংকীর্ণতা আছে। তো ওরা যাবে কোথায়? ওরা তো আর বায়ুজীবী নয়, ক্যাকটাস অর্কিড নয়, কিছু না কিছু খেয়ে তো বেঁচে থাকতে হবে। তো বাধ্য হয়ে সে কি করলো? সে যৌন কাজকে পেশা হিসাবে নিয়ে নিল এবং সে ভাবছে ওই পেশার মধ্য দিয়ে সে HIV সংক্রমণের একটা তার জীবন ইতিহাস ঘটলো। এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে জেন্ডারের কারণে স্টিগমা, যে সাধারণ যদি নারী পুরুষের মধ্যে HIV সংক্রমণ হয় তো তার যে স্টিগমা ডিসক্রিমিনেশন, এই যে ট্রান্সজেন্ডার ব্যক্তির স্টিগমা ডিসক্রিমিনেশন একরকম নয়, তার স্টিগমা দুটো, একটা HIV-র কারণে স্টিগমা আর একটা জেন্ডার পরিচয়ের কারণে স্টিগমা। এই দুটো তার জীবনটাকে আরো দুর্বিষহ করে দিয়েছে। ওই জায়গায় যেটা আপনারা বলার চেষ্টা করছেন, সোশ্যাল চেঞ্জের জন্য আমাদের কাজ করতে হবে। আমি এই প্রসঙ্গে আরো জানতে চাইবো আপনার কাছ থেকে। তার আগে আপনার কাছে একটু আসতে চাই যে আপনার কাজের অভিজ্ঞতা থেকে আজকের এই এপিসোডটা যেটা আপনি দেখলেন এতক্ষণ ধরে, শাওনের গল্পটা, সবকিছু মিলে আপনি মূল্যায়নটা করতে চান কিভাবে, বা আপনি কোন বিষয়গুলো এখানে ফোকাস করতে চান? ধন্যবাদ। আমি এখানে যেহেতু শাওন আমার কাছে যখন দিকে আসে আর কি, সে চিকিৎসা সেবার জন্যই আসে। এই ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে আগে। প্রথম হচ্ছে HIV ডায়াগনোসিস। আমরা চিকিৎসার ক্ষেত্রে দেখেছি যে যেই রুগীগুলাকে যত শীঘ্র ডায়াগনোসিস করা সম্ভব হয় বা রোগ নির্ণয় করা সম্ভব হয়, তাদেরকে চিকিৎসার মাধ্যমে তত তাড়াতাড়ি রোগটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেই ক্ষেত্রে শাওন যখন আমাদের কাছে আসে, প্রথমে সুস্থ অবস্থাতে এসেছিল, তারপরে দেখা যায় যে সে একটা সময় ওষুধটাকে ডিসকন্টিনিউ করে, তারপর আবার আমাদের হসপিটালে ভর্তি হয়, তারপর আবার আমাদের কাছে আসে। তখন দেখা যায় সে বেশি অসুস্থ অবস্থা। আমরা যে HIV যে পর্যায়গুলো বলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ ক্লিনিক্যালি যদি বলা হয়, সে এক সময় দেখা যায় চতুর্থ ধাপে বা এইডসে চলে যায়। আমরা যেটা বলতে চাই যে প্রথমে আর্লি ডায়াগনোসিস করতে হবে, সে অনুযায়ী প্রত্যেকটা পেশেন্টকে চিকিৎসার আওতায় যত শীঘ্র সম্ভব নিয়ে আসতে হবে। এখন আমাদের যে চিকিৎসার যে পদ্ধতি, সেটা হচ্ছে যে টেস্ট এন্ড ট্রিট অপশন বলি। মানে কি, প্রত্যেকটা HIV রোগীকে ডায়াগনোসিস করার সাথে সাথে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে লাইফ লং ট্রিটমেন্ট দিতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে লাইফ লং ট্রিটমেন্ট কিন্তু খুবই একটা জটিল বিষয়। এই জন্য বলবো যে একটা মানুষ তার জীবনের সারাটা জীবন ওষুধ খেয়ে যাবে এবং এটা অ্যাডহেরেন্স মেনটেন করা এতটা জরুরি। অ্যাডহেরেন্স মানে হচ্ছে যে ঔষধটা, প্রতিটা ওষুধ নির্দিষ্ট সময়ে খেতে হবে, প্রতিদিন খেতে হবে। কেউ দিনে একবার খায়, কেউ দিনে দুইবার খায়, কেউ কেউ আছে দিনে দুইবার ওষুধ খায়। এবং এই দুইবার প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খাওয়া। যদি নির্দিষ্ট সময় না খায়, কিছুদিন পরে দেখা যায় যে ওষুধটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমরা যদি বলি উন্নয়নশীল দেশ, আমাদের এখানে এই ওষুধ এতই ব্যয়বহুল ওষুধ, বাংলাদেশ সরকার বিনামূল্যে ওষুধগুলা প্রদান করতেছে, এখনো বিনামূল্যে প্রদান করতেছে। এখন যদি এই ড্রাগগুলা রেজিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে বিনামূল্যে ওষুধ এই প্রদান করা তখন আরো কঠিন হয়ে যাবে। কারণ আমাদের অল্টারনেটিভ যে ওষুধগুলা, মানে এটাকে আমরা বলি ফার্স্ট লাইন ড্রাগ, এটার পরে যখন আমরা সেকেন্ড লাইন বা থার্ড লাইন ড্রাগ যদি দিতে হয়, সেটা অনেক ব্যয়বহুল। সরকার সেকেন্ড লাইন, থার্ড লাইনের ড্রাগ এখনো বিনামূল্যে কিছু পেশেন্টকে দিচ্ছে, কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের এটা কি অবস্থা দাঁড়াবে যে এত পেশেন্ট যদি সেকেন্ড লাইন, থার্ড লাইনে চলে যায়, সেটাও সরকার ম্যানেজ করবে হয়তো, কিন্তু তারপর আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখনই ওষুধগুলো চেঞ্জ হচ্ছে, তখন এই হাই পাওয়ারফুল ওষুধগুলোর ক্ষেত্রে সাইড ইফেক্টের অনেক কিছু দেখা যাচ্ছে, যেটা পেশেন্টের সার্ভাইভাল ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে ফার্স্ট ড্রাগ ইজ দ্য বেস্ট ড্রাগ, এটা মনে রাখতে হবে। অর্থাৎ প্রথম ড্রাগটা যদি আমরা ঠিক মতো খাই, সেই ক্ষেত্রে পেশেন্ট আরো ভালো থাকতে পারবে এবং নর্মাল লিভিং এ চলে যেতে পারবে। আমাদের মূল কনসার্ন জায়গাটা হচ্ছে দুটো। একটা হচ্ছে যেটা ভাই আপনি একটু আগে বলছিলেন, যে আলটিমেটলি আমরা এখানে
একটা সোশ্যাল যে ব্যারিয়ারটা ফেস করছি সামাজিক সচেতনতার জায়গাটা থেকে, সেখানে কি করার আছে। আরেকটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সের জায়গাটা থেকে আমরা কতটুকু বেনিফিট পাচ্ছি। এখান থেকে আমরা প্রথম যে পর্বটা করেছিলাম সেখানেও আমরা যে জিনিসটা এনশিওর করেছি বা আমাদের দর্শক যারা দেখেছেন তারাও মোটামুটি এই বিষয়টা জেনে খুশি হয়েছেন, সেটা হলো যে যদি এইচআইভি ভাইরাস পজিটিভ হয় সেক্ষেত্রে ট্রিটমেন্টের মাধ্যমে একেবারেই নর্মাল লাইফ লিড করা সম্ভব। এই বিষয়ে আপনার কি বলার আছে? এই ক্ষেত্রে আমরা যেটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি এবং চিকিৎসা বিজ্ঞান যেটা বলে, যে আমরা যদি রোগীকে নিয়মিত ওষুধ খাওয়াতে পারি এবং আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে করা যায়, চিকিৎসা রোগ নির্ণয় করা যায়, সেই ক্ষেত্রে একটা রোগীকে, একটা স্বাভাবিক মানুষ যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিন বেঁচে থাকা সম্ভব। আমরা একটা কথা বলি যে আমাদের চিকিৎসার উদ্দেশ্য শুধু রোগীকে বাঁচিয়ে রাখা না, আমরা বলি যে রোগীকে একটা প্রোডাক্টিভ লাইফ দিব। প্রোডাক্টিভ লাইফ বলতে কি, সে চিকিৎসা নিয়ে সুস্থ থাকবে কেমন, যখন তার রোগ ছিল না তখন সে যেই পরিমাণ সুস্থ ছিল সেই পরিমাণ সুস্থ থাকবে, এক। আর 2 নাম্বার হচ্ছে সে তার স্বাভাবিক যে কাজকর্ম করতো বা তার কর্মক্ষম লাইফ যেটা, সেখানে সে ফিরে যাবে। এবং প্রোডাক্টিভ লাইফের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যেমন অনেকেই পেশেন্টরা পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করে যে আমি কি বিয়ে শাদী করতে পারবো, আমি কি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এই চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে যে এই যদি সেরোডিসকর্ডেন্ট কাপল হয়, মানে একজন হাজবেন্ড পজিটিভ বা ওয়াইফ পজিটিভ এবং হাজবেন্ড নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে প্রপার ট্রিটমেন্ট প্রদান করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে তার পার্টনারকে সুস্থ রেখে এবং তাদের নেক্সট জেনারেশন বাচ্চা কাচ্চা সেটাও সুস্থ নেওয়া সম্ভব। অতএব আমাদের চিকিৎসার এফেক্টিভিটি এতটাই যে আমরা একটা প্রোডাক্টিভ লাইফ তাদেরকে দিতে করতে পারবো। সো আমি রয়্যাল ভাই আপনার কাছে একটু আসি, সেটা হলো যে যেহেতু এই ধরনের কেস নিয়ে প্রচুর আপনারা কাজ করেন, তো আপনারা আসলে তাদেরকে সচেতন করার জন্য কি করেন? আমাদের তো একটা কাউন্সিলিং সিস্টেম আছে, হ্যাঁ, কিন্তু দেখা যায় কি মানুষ ওই কাউন্সিলিং সিস্টেম অনেক পরে আসে। আগে ঘর থেকে বঞ্চিত হয়ে একটা কমিউনিটি নেটওয়ার্কের মধ্য দিয়ে যখন নিজেকে এক্সপ্লোর করে তখন সার্ভিসের মেসেজগুলো আমাদের কাছে পায়। কারণ আমরা তো আর্লি এই যে একদম ফ্যামিলিতে কে আছে কোথায় আছে এটা খুঁজে বের করা আমাদের জন্য কঠিন, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে নেটওয়ার্ক করে খুঁজে না বের করে। আর একটা হচ্ছে পরিবারের ভিতরে ঢোকা বা অ্যাক্সেস নেওয়া একটা ডিফিকাল্ট। অনেক সময় পরিবার নিজেরাই চায় না যে তার ঘরে এই ধরনের একটা সন্তান আছে সেটা বাইরে প্রকাশ পাক। তো আমরা যেটা করি, যখন এক্সপ্লোর হয় আমাদেরকে খুঁজে বের আছে সেটা বাইরে প্রকাশ পাক। তো আমরা যেটা করি, যখন এক্সপ্লোর হয় আমাদেরকে খুঁজে বের করে বা আমরা কোনো নেটওয়ার্কের মধ্যে খুঁজে বের করি, তখন আমরা কাউন্সিলিং এর মধ্য দিয়ে নিয়ে যাই তাদেরকে, রেগুলার কাউন্সিলিং দিই তাদের সাথে। আমরা বিভিন্ন রকম লাইফ স্কিল প্রোগ্রামে তাদেরকে ডাকি, সোশ্যাল স্কিলগুলো দেওয়ার চেষ্টা করি। এদের মধ্যে অনেকে আছেন যারা সোশ্যালি ইন্টিগ্রেটেড হয়েছেন, অনেকগুলো সংস্থার সাথে কাজ করছেন, এবং আমাদের এইরকম প্রায় 40টি সিবিও রয়েছে যেখানে ট্রান্সজেন্ডার কমিউনিটির লোকজন প্রেসিডেন্ট হিসাবে কাজ করছে, এবং তাদের আন্ডারে আরো অনেক ট্রান্সজেন্ডার রয়েছে নিজেরা বেটার লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। মানে এইরকম শাওনও রয়েছে যেমন, তেমনি আমাদের কিন্তু পরিবর্তনের ব্যাপারগুলোও দেখছি, মানে অন্যদিকে পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা যতটা দ্রুত হবার কথা ততটা দ্রুত হচ্ছে না, কারণ আমাদের তো অন্যান্য মানুষের সহায়তা লাগবে। এটা কেবল বন্ধু, ইউএনএইডস, বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব এটা করা। মানে আমাদের সোসাইটির চারপাশে যারা রয়েছে তাদের একান্ত সহযোগিতা আমাদের দরকার। এগ্রিড। কোনো স্ট্যাটিস্টিক্স কি আছে যে কি পরিমাণ ট্রান্সজেন্ডার এই ধরনের এইচআইভি পজিটিভ বা রেশিওটা কেমন হতে পারে আপনাদের ট্রিটমেন্টের জায়গাটা থেকে? আমাদের হিসাব অনুযায়ী সারা বাংলাদেশে যেটা বলা হয় যে অন এন এভারেজ 10,000-এর কাছাকাছি প্রায় ট্রান্সজেন্ডার আছে, যাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত। এবং আমরা আমাদের হিসাব অনুযায়ী অলরেডি প্রায় 50 জনের মধ্যে এইচআইভি পজিটিভ ট্রান্সজেন্ডারের মধ্যে পাওয়া গেছে। 50 জন এইচআইভি পজিটিভ, কিন্তু 10,000-এর জনগণ হচ্ছে ঝুঁকিপূর্ণ আচরণের সাথে প্রায় জড়িত আছে। এরা সবাইকে ডায়াগনোজ করেছে বা ট্রিটমেন্টের আওতায়? এদের মধ্যে অধিকাংশ একটা পার্সেন্টেজ বলা যাবে যারা এইচআইভি টেস্টের আওতায় আছে। আচ্ছা, কিন্তু এইটা আমরা যদি এভাবে বলি, যেমন এই আমার সাথে যে ভাই আছেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের, এদের এনলিস্টেড ট্রান্সজেন্ডারের সংখ্যা বোধহয় 4,000 সামথিং এর মতো আছে। তাহলে আমরা যদি একটা কথা এইটাকেই বেসিস করে ধরি যে 10,000-এর মধ্যে 4,000 একটা ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশনের সাথে জড়িত আছে, যদি আরো 2-একটা অর্গানাইজেশনের কথাও চিন্তা করি তাদের সাথে জড়িত আরো কিছু আছে, তারপরেও একটা লার্জ পপুলেশন অফ ট্রান্সজেন্ডার যারা এই সার্কেলের বাইরে আছে। অতএব তারা এই ঝুঁকিপূর্ণ পেশার সাথে জড়িত, কিন্তু তারা কিভাবে তাদেরকে নিরাপদ রাখতে পারবে, কিভাবে তারা সুস্থ জীবনযাপন করতে পারবে, এই কথাগুলো কিন্তু সঠিকভাবে জানে না। হয়তো জানে কিন্তু
সঠিকভাবে জানে না। অতএব এই ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর একটা বড় অংশ যারা এখনো অ্যাওয়ারনেসের বাইরে আছে, এরা এইচআইভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই লার্জ পপুলেশন যখন এইচআইভি আক্রান্ত হবে এদের চিকিৎসা দেওয়াটাও কিন্তু Difficult হয়ে যাবে। আমাদের সরকারের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন, এবং আমার মনে হয় যে যারা আজকে এই এপিসোডটা দেখলেন তারা ডেফিনেটলি এই কমিউনিটির মধ্যে যদি কেউ থেকে থাকেন তারা নিশ্চয়ই প্রপার অথরিটির সাথে যোগাযোগ করবেন। আমি লাস্টলি যে বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানছিলাম যে আপনি 3টা স্টেক হোল্ডারের কথা এখানে বলেছেন। একটা বলেছেন যে যারা বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির মতো যারা আছেন, কিংবা গভর্নমেন্টের কথা বলেছেন, কিংবা ইউএনএইডস এর কথা বলেছেন। তো আসলে আমরা যে কোনো কিছু হলেই সরকারের কাছ থেকে এক্সপেক্ট করি। সরকার কতটুকু সহযোগিতা দিচ্ছে, বা আপনারা কাজ করতে গিয়ে কতটুকু সহযোগিতা পেয়েছেন? খুবই ভালো প্রশ্ন আপনার। সরকারের বেশ কিছু ডিপার্টমেন্ট এই ট্রান্সজেন্ডার কমিউনিটির সাথে সরাসরি জড়িত। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, তাদের নীতিমালা রয়েছেন, ট্রান্সজেন্ডারের বেটার লাইভলিহুডের জন্য তারা কাজ করছেন, এবং তাদের বাজেট অ্যালোকেশন আছে। আমি যদি হেলথ মিনিস্ট্রি দেখি, হেলথ মিনিস্ট্রির আন্ডারে ন্যাশনাল এইচআইভি এইডস প্রিভেনশন সেলটা আছে। সেখানে কিন্তু আমাদের যে নীতিমালা রয়েছে এইচআইভি এইডস পলিসি, সেখানে ট্রান্সজেন্ডারদের ইনক্লুশন করেছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট এআরটি এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের এআরটি ফ্রি দিচ্ছে, সেটি একটি ব্যাপার। এবং হিউম্যান রাইটস কমিশনের সাথে বন্ধুর ভালো সম্পর্ক আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ। সেখানে আমরা রিসেন্টলি ট্রান্স বিল সাবমিট করেছি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, তারা ট্রান্স বিলটাকে অ্যাপ্রুভ করার জন্য চেষ্টা করছেন। এটা চলছে এই কাজটি। তো বাংলাদেশ সরকার কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন সময় ঘোষণাও দিয়েছে। রিসেন্টলি দেখবেন ট্যাক্স রিডাকশনের ঘোষণা দিয়েছে কোনো ট্রান্সজেন্ডারকে যদি কেউ চাকরি দেন সেক্ষেত্রে বলেছেন। তো এই যে সরকার কিন্তু খুবই বেশি আন্তরিক, কিন্তু সরকার আন্তরিক হলে হবে না, সরকারের সাথে যে আদার স্টেক হোল্ডাররা রয়েছে সরকারকে সহায়তা করতে হবে। এবং বন্ধুর মতো যে অর্গানাইজেশনগুলো রয়েছে এই আন্দোলনটা চালাতে, ট্রান্সজেন্ডার কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য অন্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। একসাথে সরকার, আদার স্টেক হোল্ডার এবং বন্ধু, একটা ট্রায়াঙ্গেল মুভমেন্ট শুরু করতে হবে। এক্স্যাক্টলি। এই জায়গাটা থেকে প্রিয় দর্শক এবং শ্রোতা, এই অনন্য অসাধারণ একটি এপিসোড শেষ করতে চাই এই প্রত্যাশা করে যে আজকের এই পর্বটি দেখে আপনি নিজ জায়গা থেকে সচেতন হবেন, এবং শুধুমাত্র আপনি না, আপনার জানাশোনা, আপনার সার্কেলে যদি এরকম পরিচিত কেউ থাকেন যিনি এরকম বিপজ্জনক পেশার মধ্যে রয়েছেন, তাকে সচেতন করে অন্তত এই সার্কেলের মধ্যে নিয়ে আসা এক। আর 2 নাম্বার হচ্ছে যে এইরকম পেশাতে যারা যাচ্ছেন তাদেরকে নিরাপদ কর্মসংস্থান বেছে নেবার জন্য চেষ্টা করতে হবে। এটাও আমরা বলতে চাই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং সেই জায়গাটি তৈরি করার জন্য আমরা যারা আছি তাদেরকেও কাজ করতে হবে, যেটা একটু আগে উনি বলছিলেন যে সবাই মিলে একটা চমৎকার পরিবেশ তৈরি করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই যে আপনাদের ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আমাদেরকে দিলেন সেই জন্য। আপনাকেও ধন্যবাদ অসাধারণ এপিসোড করার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।